আজকে আমরা দেখব যে জব কার্ড কীভাবে এন্ট্রি বানাতে লাগে হাইরেসে, জব কার্ড কীভাবে ওপেন করতে লাগে। তো ফার্স্টে আমরা এখানটায় লগ ইন করবো হাইরেসের পেজে। জব কার্ড ওপেনিংয়ের জন্য ফার্স্টে আমাকে যেতে হবে ভেহিকেলসে আমরা ক্লিক করব। ভেহিকেলসে যাওয়ার পরে এখানটায় মাই ডিলারশিপ ভেহিকেলস এটা লেখা আছে, এটা বাই ডিফল্টে এটা থাকে। তো এখানটা সবথেকে আগে আমরা কি বুঝতে হবে এখানটা কোন অপশনটা কোন কোন কাজের জন্য। অল ভিজিবল ভেহিকেলস আছে। অল ভিজিবল ভেহিকেল কথাটার অর্থ এটাই যে মনে করুন কোনো গাড়ি আমার আমার শোরুম থেকে গাড়িটা কেনেনি, অথচ অন্য কোনো সার্ভিস সেন্টার বা অন্য কোনো শোরুম থেকে নিয়েছে, হন্ডার কোনো অন্য ডিলারের থেকে গাড়িটা কিনেছে। তো সেই গাড়ি যখন আমরা ফাইন্ড করতে যাব, সেটা যদি এখানটায় মাই ডিলারশিপ ভেহিকেল লেখা থাকে তাহলে কিন্তু আমরা সেই গাড়িটা ফাইন্ড করতে পারবো না, বা সেই গাড়িটা এখানটা আসবে না, চেজিস নাম্বার দিয়ে কোয়ারি করলে আসবে না। কারণ এটা মাই ডিলারশিপ ভেহিকেল বলতে বোঝায় যে যেই গাড়িগুলো আমাদের এখান থেকেই মানে যেই সার্ভিস সেন্টারে গাড়িটা সার্ভিস করাতে এসছে সেই সার্ভিস সেন্টারে সেই সার্ভিস শোরুম থেকেই গাড়িটা কিনেছে, সেই গাড়িগুলো এই মাই ডিলারশিপ ভেহিকেলস অপশানে শো করবে। তো সেই ক্ষেত্রে মাই নেটওয়ার্ক ভেহিকেলসও সেম একই জিনিস। যদি ডিলারের আন্ডারে যদি তার নেটওয়ার্কগুলো থাকে তো তাদেরটাই যদি শুধু দেখতে হয় তাহলে এটা দিয়ে করতে হয়। আর অল ভিজিবল ভেহিকেলস করাটাই সবথেকে বেস্ট, তার কারণ হচ্ছে অল ভিজিবল ভেহিকেল করলে সেটা যে কোনো শোরুমের থেকে পারচেস হোক না কেন সেটা আমরা কোয়ারি করলে পেয়ে যাব। তো আমরা এখানটা এটাকে চেঞ্জ করে নিব মাই ডিলারশিপ ভেহিকেল থেকে অল ভিজিবল ভেহিকেলসের মধ্যে। অল ভিজিবল ভেহিকেলসে চেঞ্জ করে নেওয়ার পরে আমরা কোয়ারি করব। কোয়ারিতে ক্লিক করব। কোয়ারিতে ক্লিক করার পরে ফার্স্টে আমরা যে কোনো একটা বক্সে এইভাবে সিলেক্ট করে তারপরে ফ্রেম নাম্বারে সিলেক্ট করব। তার কারণ এটাই, যদি আমরা এর মধ্যে লিখতে যাই অনেক সময় কেস রিকোয়ার্ড যে লেখা আছে কথাটা এটার পরের থেকে অ্যালফাবেটটা চালু হয়, সেই ক্ষেত্রে অসুবিধা হয়। তো আমরা ফার্স্টে এখানটা ক্লিক করে তারপরে এর মধ্যে ক্লিক করব। এটা করলে কি এই কেস রিকোয়ার্ড লেখাটা এটা সরে যায়। তো এখানটা একটা জিনিস বুঝতে হবে, একটা গাড়ি যখন সার্ভিসে আসে তখন ফার্স্ট কাজ হচ্ছে তাই সেই গাড়িটার জব কার্ড ওপেন করা। তো জব কার্ড ওপেন করার জন্য কিছু কাস্টমারের কিছু ডিটেলস হাইরেসের মধ্যে দিতে লাগে। হাইরেসের মধ্যে দিলে সেই হাইরেসে হাজার হাজার কাস্টমারের ডেটা আছে। তো সেটার মধ্যে কোনটা ডেটা সেটা হাইরেস কী করে খুঁজবে, তার জন্য এখানটা কিছু কমন জিনিস আছে। কমন জিনিসের মধ্যে যেরকম ফ্রেম নাম্বার, ফ্রেম নাম্বারটা মাস্ট, এটা দিতেই হবে। ফ্রেম নাম্বারটা কোথায় কোথায় পাওয়া যাবে, গাড়ির ফ্রেমের মধ্যে ফ্রেম নাম্বারটা লেখা থাকবে, যেটা চেচিস বলা হয়, চেচিসের মধ্যেই সেই চেচিস নাম্বারটা লেখা থাকবে। আর ইঞ্জিন নাম্বারটা গাড়ির ডকুমেন্টস, গাড়ির যে সার্ভিস ম্যানুয়াল বই হয় সেটার মধ্যেও ফ্রেম নাম্বার লেখা থাকবে, গাড়ির রেজিস্ট্রেশন পেপারের মধ্যেও ফ্রেম নাম্বার লেখা থাকবে, ইভেন কি গাড়ির ইন্স্যুরেন্স পেপারের মধ্যেও ফ্রেম নাম্বার লেখা থাকবে। সেম ইঞ্জিন নাম্বারও হচ্ছে গাড়ির ইঞ্জিনের মধ্যে লেখা থাকবে, গাড়ির ম্যানুয়াল সার্ভিস ম্যানুয়াল বই যেটা অনার্স ম্যানুয়াল বই সেটার মধ্যে লেখা থাকবে, আর গাড়ির রেজিস্ট্রেশন পেপার ইভেন কি গাড়ির ইন্স্যুরেন্স পেপারের মধ্যেও লেখা থাকবে। তো এই সমস্ত ডকুমেন্টসগুলো মধ্যে কোনো একটা ডকুমেন্টস বা ফিজিক্যালি যদি ডকুমেন্টস যদি কাস্টমার না এনে থাকে তাহলে সেই গাড়িতে ফিজিক্যালি সেই চেজিস নাম্বার আর ইঞ্জিন নাম্বারটা বার করে এখানটা নিতে হবে। তো জব কার্ড ওপেনের সময় ফ্রেম নাম্বারটা যেটা আছে এটা হচ্ছে কমন, এটা দিতেই হবে। এটা দেওয়ার পরে এটা নয় যে ফ্রেম নাম্বারও লিখতে হবে, ইঞ্জিন নাম্বারও লিখতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে, কাস্টমার নেম দিতে হবে, কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে, এতগুলো দিতে হবে না। যে কোনো দুটা দিতে হবে, দুটার মধ্যে একটা কমন আর একটা অপশনাল। যেরকম ফ্রেম নাম্বারটা দিতেই হবে মাস্ট, তার সাথে হয় ইঞ্জিন নাম্বার, না হয় রেজিস্ট্রেশন নাম্বার, না হয় কাস্টমার নেম, না হয় কন্ট্যাক্ট নাম্বার। তো সব থেকে বেস্ট ফ্রেম নাম্বারটা আগে আমরা আমার কাছে একটা ডেটা আছে সেখান থেকে, ম্যানুয়াল বই নেই তো আমার কাছে ডেটা আছে, তো আমি সেখান থেকে কপি করে লিখে দিই, আদারওয়াইজ এটা দেখে দেখে ওখানটা ইনপুট করতে হবে। তো আমার কাছে ফ্রেম নাম্বার আছে, ফ্রেম নাম্বারের পরে আমার কাছে ইঞ্জিন নাম্বারও আছে, তো ইঞ্জিন নাম্বারটা কপি করে আমরা ওখানটা দিয়ে দিব।
ইঞ্জিন নাম্বারটা দিয়ে দিলাম। তো এবার আমার অন্য কিছু না দিলেও চলবে। ইনকেস যদি আমার কাছে ইঞ্জিন নাম্বার না থাকতো তাহলে আমি কাস্টমারের মোবাইল নাম্বার দিতাম, যদি সেটাও যদি না থাকতো তাহলে রেজিস্ট্রেশন নাম্বার গাড়িতেই লেখা আছে সেটা দিতাম। তো এটা দিলে চলে আসবে। এটা দেওয়ার পরে এখানটা গো করতে হবে। গো করার পরে কাস্টমারের পুরো ডিটেলস এখানটা চলে আসলো। কাস্টমার ইঞ্জিন নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, যেটা আমরা রেজিস্ট্রেশন নাম্বার দেইনি সেটাও এখানটা বেরিয়ে গেল। কাস্টমারের ইনভয়েস নাম্বার কবে ছিল, ইনভয়েস ডেট কবে হয়েছিল, ওয়ারেন্টি কবে স্টার্ট হয়েছে, কাস্টমারের নাম কি আছে, কাস্টমারের ফোন নাম্বার কি আছে, লাস্ট সার্ভিস কোথা থেকে করেছিল, লাস্ট সার্ভিস ভিজিট ডেট কত ছিল, লাস্ট সার্ভিসের কিলোমিটার কত ছিল, লাস্ট সার্ভিসের টাইপ কত ছিল, কি টাইপের সার্ভিস করেছিল, এই সমস্ত পুরো ডিটেলস এখানটা চলে আসবে। গাড়ির সমস্ত ডিটেলস এখানটা, গাড়িটা ম্যানুফ্যাকচারিং ডেট কবে হয়েছিল, এই সমস্ত ডিটেলস চলে আসবে। তো এগুলো দেওয়ার পরে এই পেজটা চলে আসবে। এই পেজে আমাদের কোনো কাজ কিছু নেই, এটাতে শুধু জাস্ট আমরা ইনফরমেশন পাবো। আমরা জব কার্ড বানানোর জন্য এবার আমাদেরকে আগাতে হবে। কি করতে হবে, এখানটা ফ্রেম নাম্বারের মধ্যে একটা লিঙ্ক, ফ্রেম নাম্বারের মধ্যে লিঙ্ক দেখতে পাচ্ছি, বাকি কোনো জায়গায় কিছু নেই। তো আমরা এই লিঙ্কে ক্লিক করব। এই লিঙ্কে ক্লিক করলে ফার্স্টেই আমাদের এখানটা সার্ভিস রিকোয়েস্ট চলে আসবে। সার্ভিস রিকোয়েস্ট আসার আগে কিছু কাজ আছে যেগুলো আমাদেরকে চেক করে নেওয়াটা বেটার, কারণ কখনো কখনো এন্ট্রি করতে সময় বা এসে করার সময় আমাদের ভুল হয়ে থাকে, টাইপিংয়ের মধ্যে ভুল হয়ে থাকে। তো কিছু মানে কাজ আছে যেগুলো আমরা যদি ভালোভাবে দেখে নিই তাহলে সেই জিনিসগুলো কিন্তু আমাদের পরবর্তীকালে অসুবিধা হবে না, যেহেতু এটা সিস্টেম জেনারেটেড। কোনো এক জায়গায় ভুল হলে সব জায়গায়, আর এটা সমস্ত জায়গায় এই হাইরাইজ ইউজ হয়, এখন পোর্টালেই কাজ হয় সব জায়গাতে। তো আমরা যদি কোনো একটা ভুল করে থাকি তাহলে সেটা কিন্তু অন্য কারোর জন্য হ্যাম্পার হতে পারে বা কাস্টমারের জন্য সেটা ভবিষ্যতে প্রবলেম হয়ে দাঁড়াতে পারে। তো আমাদেরকে কিছু জিনিস চেক করার বিষয় থাকে, যেটা করতে বেশিক্ষণ সময় লাগে না, 1 মিনিটেরও বেশি সময় লাগে না। যখন এখন বলা হচ্ছে তাই একটু সময় বলার জন্য সময় লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা করার জন্য খুব একটা বেশি সময় লাগে না। তো হাইপার লিঙ্কে ক্লিক করার পরে আমাদের সার্ভিস রিকোয়েস্ট চলে আসলো। তো সার্ভিস রিকোয়েস্টের থেকে আমরা একটু উপরে যাব, উপরে গিয়ে এখানটায় রেজিস্ট্রেশন নাম্বার আছে। অনেক সময় আমাদের রেজিস্ট্রেশন নাম্বার লিখতে ভুল হয়ে থাকে, তো আমরা একবার ফিজিক্যালি গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটা মিলিয়ে নিব যে গাড়িতে যে নাম্বার প্লেট লাগানো আছে সেই নাম্বার প্লেটটাই কি এটা কিনা, এখানটা সঠিক লেখা আছে কিনা। সেকেন্ড, আমরা এখানটা আসবো কাস্টমারে আমরা যাব। কাস্টমারে যাওয়ার একটা রিজন আছে যে অনেক সময় কি হয়, কাস্টমার একজন আর একজনের কাছে গাড়ি বিক্রি করে দেয়। কেউ সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনছে, তো কেউ নতুন গাড়ি কিনেছে। যারা নতুন গাড়ি কিনছে তার নাম রেজিস্ট্রেশন পেপারে ফার্স্ট হ্যান্ডের যা নাম আছে সেটা তার রেজিস্ট্রেশন পেপারের সাথে ম্যাচ খাচ্ছে কিনা সেটা মিলিয়ে নিতে হবে। আদারওয়াইজ কাস্টমারকে জিজ্ঞেস করতে হবে কি আপনি ভারত মুর্মু নাম আছে এখানটা, আপনি কি ভারত মুর্মু, বা গাড়িটা কি আপনার নামেই আছে, এরকম একবার জিজ্ঞেস করে নিলে কনফার্ম করে নিতে হবে যে যে যিনি সার্ভিস করাতে আসছে বা অ্যাকচুয়ালি যার গাড়ি সেটাই কি আমাদের হাইরাইসে তার নাম আছে কিনা, এটা একবার চেক করে নেওয়া দরকার। তার কারণ যে কখনো যদি রেজিস্ট্রেশন পেপারে অনেক সময় কি হয় গাড়ি সেল হয়ে যায়, মানে সেকেন্ড হ্যান্ড ভাবে সেল হয়, কেউ অন্য কারো কাছে বিক্রি করে দিয়েছে। এবার আমরা যদি এটা চেক না করি তাহলে আমাদের সিস্টেমের ফার্স্ট ওনারের নামই থেকে যাবে, আর যখন আমরা এটার ইনভয়েস বানাবো তখন কিন্তু ফার্স্ট ওনারের নামেই হবে। তো এটা একটা বেসিক একটা মানে চেক করার পদ্ধতি, বেসিক একটা চেকিং প্রসেস, যেটা হচ্ছে করাটা খুবই দরকার। যদি ইনকেস যদি নাম চেঞ্জ হয়ে থাকে তাহলে আমরা রেজিস্ট্রেশন পেপারটা দেখব যে কি নামে রেজিস্ট্রেশন হয়েছে সেকেন্ড টাইম বা থার্ড টাইম, যতবারই সেকেন্ড সেল হয়েছে, যতবারই রেজিস্ট্রেশন হয়েছে, তো সেটা আমরা এখানটায় নিউ করে সেই কাস্টমারের নাম, তার ফোন নাম্বার আর তার অ্যাড্রেস সমস্ত বানিয়ে নিব। আর সেটা যদি না হয়ে থাকে তো আরেকটা রিজন আছে কাস্টমারে আসার জন্য, যে সেলুলার ফোন যেটা আছে, সেলুলার ফোন নাম্বারটা। আজকাল কি হয়, কাস্টমাররা বা যে কোনো ব্যক্তি আজকাল একটার জায়গায় দুটা নাম্বার রাখে, বা কেউ আজকাল একটার থেকে আরেকটা নাম্বার পরিবর্তন করতে তার সময় লাগে কম, অল্প সময়ের মধ্যে সে একটা নাম্বার ইউজ করছে, আবার 2 মাস পরে 3 মাস পরে সে তার নাম্বার চেঞ্জ করে দিচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের কি অসুবিধা হবে কাজ করতে যদি তার নাম্বার চেঞ্জ হয়ে থাকে আর আমরা যদি সেই নাম্বারটা আপডেট না করি সিস্টেমের মধ্যে,
তাহলে যখন আমরা পিএসএফ করতে যাব তখন আমরা সেই কাস্টমারকে কন্ট্যাক্ট করতে পারবো না, যখন আমরা সার্ভিস রিমাইন্ড করতে যাব তখন আমরা সেই কাস্টমারকে কন্ট্যাক্ট করতে পারবো না, আর যখন আমরা কোনো পার্সের বিষয়ে বা গাড়ির বিষয়ে কোনো কারণবশত আমরা কাস্টমারকে কন্ট্যাক্ট করার চেষ্টা করব তখন কিন্তু আমরা কন্ট্যাক্ট করতে পারবো না, আর যার ফলে কাজ করতে কিন্তু আমাদেরই হ্যাম্পার হবে। তো এই জিনিসটা, এই হ্যাবিটটা বানানোটা খুবই দরকার, সেটা আমাদের ভালোর জন্যই। তো এখানটা আমরা সেলুলার ফোন নাম্বার যদি চেঞ্জ হয়ে থাকে কাস্টমারকে জিজ্ঞেস করতে হবে যে আপনার নাম্বারটা কি আছে একবার বলুন। তো এখানে কাস্টমারের নাম্বারটা যদি চেঞ্জ হয়ে থাকে তাহলে সব থেকে বেস্ট যে পুরনো নাম্বারটা আছে এটা কপি করে এখানটায় হোম ফোন আছে, ওয়ার্ক ফোন আছে, এই সমস্ত জায়গাতে রেখে দিয়ে কারেন্ট নাম্বার যেটা আছে সেটা সেলুলার ফোন যে অপশন আছে এখানটা লিখে দিয়ে এখানটা রিরাইট করে নিতে। তো এটা হয়ে যাওয়ার পরে আমরা রিটার্ন চলে আসবো সার্ভিস রিকোয়েস্টে চলে আসবো। সার্ভিস রিকোয়েস্টের শর্ট ফর্ম হচ্ছে এসআর তৈরি করতে হবে। এটা এখানটা জব কার্ড বানানোর 3টা পার্ট আছে। ফার্স্টে হচ্ছে এসআর, যেটার বক্স এখানটা এতটুকু আছে। তারপরে এসআর তৈরি হয়ে যাওয়ার পরে করতে লাগে কমপ্লেন কোড। কী কমপ্লেন আছে সেটা এখানটা ইনপুট করতে লাগে। তারপরে লাস্টে গিয়ে জব কার্ড এখানটায় ক্রিয়েট করতে লাগে। তো ফার্স্টে আমরা এসআর তৈরি করব। আগে অলরেডি 4টা এসআর তৈরি করা আছে এখানটায়, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর। তো এখন কাস্টমারটা মনে করুন সার্ভিস করাতে এসছে বা কোনো একটা ছোট কাজের জন্য আসছে। তো এখানটা সার্ভিসের কিছু ভাগ আছে সেটা নিয়েও আমরা আলোচনা করব। ফার্স্টে আমরা এখানটার এসআর তৈরি করব। তো এসআরে আমরা নিউ করার পরে এখানটা সোর্স যাচ্ছে। সোর্স মানে হচ্ছে কি আছে, ফোন, ইমেল, ওয়েব, ফ্যাক্স, ইউজার গ্রুপ, অটো, চ্যাট, মেনটেনেন্স, টেলার উইন্ডো, সোশ্যাল মিডিয়া। তো এগুলো সোর্স মানে কি বোঝায় যে আমাদের কাছে যে কাস্টমারটা সার্ভিস করাতে এসছে বা কোনো কাজের জন্য আসছে, তো সেটা কিসের মাধ্যমে এসছে। আমরা তাকে ফোন করেছি তার জন্য সে এসেছে, নাকি আমরা তাকে ইমেল করেছি তার জন্য সে এসেছে, নাকি আমরা কোনো ওয়েবসাইটে অ্যাড দিয়েছি তার জন্য সেটা দেখে সে এসেছে, নাকি আমরা তাকে ফ্যাক্স করেছি, নাকি কোনো গ্রুপের মধ্যে আমরা তাকে মেসেজ বা কলিং করেছি, নাকি অটোমেটিক সেই কাস্টমারটা নিজের থেকে এসছে, নাকি মেনটেনেন্স কোনো শিডিউল ওয়াইজ সে আসছে, নাকি তাকে চ্যাটের মাধ্যমে বলা হয়েছে, নাকি কোনো টেলার উইন্ডো যারা বাড়িতে গিয়ে বলে আসে সেরকম কোনো মাধ্যমে ওনাকে এখানটায় আনা হয়েছে, নাকি সোশ্যাল মিডিয়াতে কোনো মেসেজ দেওয়া হয়েছে তার জন্য সেটা দেখে সে আসছে। তো এই সমস্ত জিনিসগুলো আমরা সেই বিশেষে লিখব। তো আমরা কি করে বুঝবো কোন কাস্টমার আসছে না আসছে, কিভাবে আসছে? তো বিশেষ করে সার্ভিস যখন করাবে, পেড সার্ভিসিং, এএমসি, ফ্রি সার্ভিসিং, সেটা ফোন দেওয়াটাই বেটার। আজকাল কাউকেই আমরা ইমেল বা ওয়েবের মাধ্যমে বা চ্যাটিংয়ের মাধ্যমে আনা খুব কমই হয়। তো বিশেষ করে এটা ফোন দেওয়াটা বেটার। তো আর যদি কাস্টমারের ছোটো মোটো কাজ থাকে, যেরকম কমপ্লেন জব কার্ড হয়ে থাকে বা মাইনর জব কার্ড হয়ে থাকে বা জেনারেল রিপেয়ার বা অ্যাক্সিডেন্টাল, এইগুলোর ক্ষেত্রে নিশ্চয়ই আমরা তাদেরকে ফোন করব না। তো সেই ক্ষেত্রে আমরা এখানটা অটোমেটিক বসাতে পারি। তো এখন মনে করুন আমি ফোন বসাচ্ছি কথা। তো নেক্সট স্টেপ আমাদের কি করতে হবে, সার্ভিস টাইপ। এবার সার্ভিস টাইপের মধ্যে কি ধরনের সার্ভিস আছে এখানটা, ফ্রি 1, ফ্রি 2, ফ্রি 3, ফ্রি 4, অ্যাক্সিডেন্ট, জেনারেল রিপেয়ার, মাইনর রিপেয়ার, পেইড, পিডিআই, রিফার্বিশমেন্ট। তো এখানটায় যদি কাস্টমার ফ্রি সার্ভিসিং হয়ে থাকে তো সেটা কত নম্বর ফ্রি সার্ভিসিং সেটা এন্ট্রি করতে হবে। অ্যাক্সিডেন্ট জব, যদি কাস্টমারের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে থাকে তাহলে অ্যাক্সিডেন্টের জন্য জব কার্ড করতে হবে। যদি কাস্টমারের জেনারেল রিপেয়ার বলতে গাড়িতে 2-1টা পার্টস লাগতে পারে বা কোনো লেবার চার্জ হতে পারে, সেই সমস্ত ক্ষেত্রে। মাইনর বলতে লেবার চার্জ হতেও পারে, নাও হতে পারে, সেই সমস্ত ক্ষেত্রে মাইনর বানাবো। পেডের ক্ষেত্রে হচ্ছে যদি পেড সার্ভিসিং হয়ে থাকে সেটা। পিডিআই মানে হচ্ছে প্রি ডেলিভারি ইন্সপেকশন। অনেক সময় গাড়ি সেল করার আগেই কোনো ফল্ট যদি হয়ে থাকে সেই ক্ষেত্রেও জব কার্ড ওপেন করতে লাগে, তখন এটা পিটিআই জব কার্ড হয়। আর রিফার্বিশমেন্ট হচ্ছে কমপ্লেন জব কার্ড। যে সমস্ত কাস্টমারগুলো করে আমাদেরকে ওই গাড়িটা বানাতে লাগে তখন এটা রিফার্বিশমেন্ট জব কার্ড হয়ে যায়। তো বর্তমানে আমি গাড়িটার মাইনর রিপেয়ারের জব কার্ড বানাবো। আচ্ছা, পেইডের ক্ষেত্রেও বলে দিই। পেইডের ক্ষেত্রে একটা বিষয় আছে, অনেক সময় পেইডের সময় কি হয়, এএমসি যাদের থাকে, এএমসি জব কার্ড বানানোর সময় আমরা এখানটায় এএমসির জন্য খুঁজবো
যে এখানটা এএমসি অপশন কোথায় আছে, কিন্তু অ্যাকচুয়ালি এএমসি যেটা সেটাই কিন্তু পেড সার্ভিস, আর পেড সার্ভিসটা এএমসি নাও হতে পারে। কারণ পেড সার্ভিসিং যার এএমসি আছে সেটাও আমরা পেড লিখবো, আর যার পেড সার্ভিসিং আছে সেটাও আমরা পেড লিখবো। মনে করুন এই গাড়িটা এএমসি সার্ভিস আছে, তো এএমসি সার্ভিস যদি থাকে এখানটা আমরা পেড দিব। পেড দেওয়ার পরে কারেন্ট কিলোমিটার, এখন গাড়িটার কিলোমিটার কত চলেছে, 6000 কিলোমিটার কথার কথা, মনে করুন 5200 কিলোমিটার, মনে করুন গাড়িটা 5200 কিলোমিটার চলেছে। তারপরে এএমসি যখন এন্ট্রি করব, এএমসির জব কার্ড যখন হবে তখন এএমসির মধ্যে একটা কুপন নাম্বার থাকে, সেই কুপন নাম্বারটা এখানটা এন্ট্রি করতে হবে, কথার কথা 1 2 3 4 5 6 7। তারপরে এএমসি সার্ভিস, এখানটা এএমসি সার্ভিসে এএমসি 1 কি 2, এএমসি 2, এএমসি 3 কোনটা সার্ভিস আছে সেটা এন্ট্রি করতে লাগে, তো সেটা আমরা এন্ট্রি করব। তো এখানটা অপশন চলে আসছে ফ্রেম ইজ নট ইন অ্যাক্টিভ এএমসি কন্ট্রাক্ট। তো যেহেতু গাড়িটা এএমসি বানানোর পরে হাই রেসে এএমসি এন্ট্রি করতে লাগে, তারপরে সেটা এএমসি অ্যাক্টিভ হয়, তারপরে এটা অপশন দেখায় যে এএমসি 1 না 2 না 3 কোনটা দিব সেটা এখানটা দেখাবে। তো বর্তমানে এএমসি উনি পারচেস করেনি, আর সেটা তার জন্য করা যাচ্ছে না। তো আমি এটা জাস্ট দেখানোর জন্য এটা এখানটা করলাম। তো এবার আমরা এটা পেড সার্ভিসটাকে মাইনর করতে চেয়েছিলাম, তো মাইনর করে দিচ্ছি। মাইনরের ক্ষেত্রে কি আছে, এখানটা এএমসি কিছু এন্ট্রি করার নেই, কারণ এটা মাইনর জব কার্ড আছে। আচ্ছা, আর যদি আমরা এটাকে পেড সার্ভিস করে দিই তাহলে কি আছে, পেড সার্ভিস এই কিলোমিটার আছে, তো পেড সার্ভিস করলে আমাদের এটা সাকসেসফুল হয়ে গেল। করার পরে আমরা এখানটা একটা ক্লিক করলাম, ক্লিক করলে এখানটা একটা কমপ্লেন কোড অটোমেটিক চলে আসলো। মানে আমার এসআর বানাতে গেলে আমাদেরকে কি করতে লাগবে, ফার্স্টে সোর্স দিতে হবে, তারপরে কি ধরনের সার্ভিস সেটা আমরা একটু আগে আলোচনা করেছি, কি ধরনের সার্ভিস কেন কোনটা দিব সেটা দিব। দেওয়ার পরে এখানটায় কারেন্ট কিলোমিটারটা লিখব, লেখার পরে তারপরে আমরা কমপ্লেন কোডে এসে এখানটা ব্ল্যাঙ্ক জায়গাতে ক্লিক করব। এটা সেভ করলেও হবে, কন্ট্রোল এস করে সেভ করলেও হবে, আদারওয়াইজ এখানটা এসে ক্লিক করলেও হয়ে যাবে। যেহেতু আমাদের কাজ হাতে একটু ফাস্ট রাখা উচিত, কাস্টমারকে ভালোভাবে এসে করার জন্য কম্পিউটারের সময় বেশি না নিয়ে কাস্টমারের সাথে বেশি কথা বলা উচিত, অতএব আমাদের শর্টকাট কিছু পদ্ধতি জেনে রাখতে হবে যাতে আমাদের কাজ করতে ফাস্ট হয়, সুবিধা হয়। তো এখানটা আমরা ক্লিক করব, কন্ট্রোল এস করেও করতে পারি, বা ডাইরেক্ট ক্লিক করে এখানটা ক্লিক করলে। তো কি আছে একটা জিনিস এটা মাথায় রাখতে হবে, যখন ফ্রি সার্ভিসিং এখানটা যদি ফ্রি সার্ভিসিং হতো তাহলে এখানটায় একটা কমপ্লেন কোড অটোমেটিক জেনারেট হয়ে যেত, আর পেড সার্ভিসিংয়ের ক্ষেত্রেও এখানটায় বা এএমসির ক্ষেত্রেও এখানটায় কমপ্লেন কোড অটোমেটিক জেনারেট হয়ে যায়। কিন্তু মাইনর, জেনারেল রিপেয়ার আর পিডিআই বা অ্যাক্সিডেন্টাল রিপেয়ার বা হচ্ছে রিফার্বিশমেন্ট যেগুলো জব কার্ড আছে সেই ক্ষেত্রে কিন্তু এখানটায় অটোমেটিকলি কমপ্লেন কোড আসে না। এই কমপ্লেন কোডটা সিস্টেম জেনারেটেড হয় দুই ক্ষেত্রে, পেডের ক্ষেত্রে বা ফ্রির ক্ষেত্রে, অথবা পেড অথবা এএমসির ক্ষেত্রে। তো এটা সিস্টেম জেনারেটেড আছে। কমপ্লেন কোড কথাটার মানে হচ্ছে কাস্টমার যে কমপ্লেন করছে জবের বিষয়ে, কমপ্লেন বলতে ওনার গাড়িতে কি কি সমস্যা আছে সেই সমস্ত সমস্যাগুলো এইখানটায় আমাদেরকে নোট করতে হবে। প্রত্যেকটা জবের জন্য এখানে নোট করে রাখতে হবে, যাতে ভবিষ্যতে এটা আমরা বুঝতে পারি যে ওই সার্ভিসিংয়ে, কারণ ডেটা ওয়ার্কে মানে যেহেতু অনলাইনে কাজ হচ্ছে, তো আমাদের এর মধ্যে এন্ট্রি করে রাখলে কি হবে, কোনো দিন যদি কোনো কমপ্লেন হয় বা কোনো অসুবিধা হয় তাহলে আমরা বুঝতে পারবো যে উনি এই সার্ভিস করানোর সময় কি কি কমপ্লেন করেছিল। তো আমাদের এখানটায় নতুন করে কাস্টমার বলেছে ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে, তো আমরা এখানটা নিউ করে এখানটায় লিখবো ইঞ্জিন অয়েল চেঞ্জ, তারপরে লিখব কমপ্লেন কোড, কমপ্লেন কোডে সার্চ করব, সার্চ করে এখানটায় ইঞ্জিন অয়েল চেঞ্জ কোথায় লেখা আছে সেটা বের করতে হবে। হতে পারে যে ইঞ্জিন অয়েল চেঞ্জ আমি যেটা লিখেছি সেরকম ভাষাতে নাও থাকতে পারে বা সেম হতেও পারে, তো সেই বিষয়ে এই ভয়েসের সাথে কোন কোডটা ম্যাচ করবে সেই ম্যাচিং কোড এখানটা সিলেক্ট করে বসাতে হবে। সিলেক্ট করে বসানোর পর এখানটা একটা কমপ্লেন কোড চলে আসবে। কাজ করার সময় যদি এই কমপ্লেন কোডগুলো মুখস্থ হয়ে যায় তাহলে শুধুমাত্র এখানটা কমপ্লেন কোড দিলেই কিন্তু চলে আসবে।
যেরকম একটা কমপ্লেন কোড আমি দিয়ে দেখাচ্ছি। কাস্টমার এখানটা কমপ্লেন কোড এটা দিয়েছে 700031, সরি 700013 চেইন প্রবলেম। তো অটোমেটিক এখানটা চেইন প্রবলেম চলে আসলো। তো সুবিধার ক্ষেত্রে আমরা যদি কমপ্লেন কোডগুলো মুখস্থ, যেগুলো বেসিক কমপ্লেন, সবসময় কমপ্লেন হচ্ছে, রেগুলার কমপ্লেন হচ্ছে, সেগুলোর কমপ্লেন কোড যদি আমরা মুখস্থ রাখতে পারি, তাহলে আমাদেরকে এখানটা সার্চ করে ঢোকার প্রয়োজন হবে না। আমরা ডাইরেক্টলি এখানটা কমপ্লেন কোড দিব, চলে আসবে। বা এটা যখন যদি এটা মুখস্থ করতে হয়, এখান থেকে কমপ্লেন কোড ওয়াইজ বার করে এক্সেল শিট মেনটেন করতে হবে, তাহলে এটা চলে আসবে। তো এখানটা কাস্টমার ভয়েস চেইন প্রবলেম আছে, তো এখানটা কাস্টমার বলেছে চেইন নয়েজ প্রবলেম। তো আমরা এইভাবে এখানটা লিখতে পারি, এটা লিখলেও হবে, না লিখলেও কোনো অসুবিধা নেই। চেইন নয়েজ, চেইনের সাউন্ড আছে, এই কমপ্লেন করেছে। তারপরে আর কি কমপ্লেন করেছে কাস্টমার? তো কাস্টমার চোখ কেবলের প্রবলেম হয়, বা হ্যান্ডেল এক সাইডে টানছে, এটা ফ্রেম সাইডের ইস্যু আছে, হ্যান্ডেল এক সাইডে পুলিং হচ্ছে, ওয়ান সাইড পুলিং। তো ওয়ান সাইড পুলিং কি আছে আমরা এখানটা লিখে দিই, হ্যান্ডেল পুলিং। কাস্টমার যদি বলে থাকে ডান দিকে টানছে, তাহলে আমরা রাইট সাইড লিখবো, যদি লেফট দিকে টানছে তাহলে লেফট সাইড লিখবো, বা অ্যাকচুয়ালটা লিখলে ভালো, যেটা অ্যাকচুয়াল ওনার কথা সেটা লিখলে ভালো। তো মনে করুন যে উনি রাইট সাইড বলেছে, তো আমি আর সাইড লিখে দিব। তাহলে কমপ্লেন কোডে শুধু ওয়ান সাইড পুলিং বলেছে, কিন্তু অ্যাকচুয়ালি ওয়ান সাইড পুলিং বলতে কোন জিনিসটা পুলিং হচ্ছে? হ্যান্ডেল পুলিং হচ্ছে। হতে পারে যে পিছনের চেচিস ব্যান্ড থাকার জন্য কখনো পিছন থেকেও টানে, মনে হয় এরকম, কথার কথা এরকম হতে পারে। তো আমরা জিনিসটা ডিটেলস এখানটা লিখে রাখবো। তো এরকমভাবে বিভিন্ন ধরনের এখানটা কমপ্লেন হবে, তো সেই কমপ্লেনগুলো আমরা এখানটা নোট করব। তারপরে কমপ্লেন কোড নোট হয়ে যাওয়ার পরে আমরা করব জব কার্ড, নিউ জব কার্ড। এখানটায় কিন্তু লাস্ট মানে জব কার্ডের আসল প্রসেসটা এখানটায়। এখনও জব কার্ড তৈরি হয়নি, এখন শুধু এসআর তৈরি হয়েছে আর কমপ্লেন বসানো হয়েছে তার মধ্যে। তারপরে এখানটা নিউ জব কার্ড করতে হবে। নিউ জব কার্ডে ক্লিক করার পরে এখানটা রিপিট রিজন চাচ্ছে। রিপিট রিজন বলতে এর মধ্যে কোনো একটা কমপ্লেন আছে যে কমপ্লেনটার তার আগের সার্ভিসিংয়েও হয়েছে। তো রিপিট রিজন যদি চেয়ে থাকে, তার মানে হচ্ছে এটাই বোঝায় যে এর আগের সার্ভিসিংয়ে কাস্টমারটা সেম কমপ্লেন করেছিল, সেটা আবার কিছুদিন পরেই আবার সার্ভিসিংয়ের সময় সেম কমপ্লেন করেছে, তার মানে এটা আগেরটা সলভ হয়নি। তো সেই ক্ষেত্রে রিপিট রিজনটা কি আছে সেটা আমাকে দিতে হবে। রিপিট রিজন কিভাবে দিব? যেটা আমি এসআর তৈরি করেছি সেই রটাতে কারেন্ট ডেটে, মানে আজকের ডেটে আমি যে এসআরটা বানাচ্ছি সেই রটাতে গিয়ে এখানটায় রিপিট কমপ্লেন রিজন আছে। তো আমি এই এসআরটা আজকে বানিয়েছি, আর এগুলো গত আগেকার রেসার, মানে এর আগে যেগুলো সার্ভিস করেছে সেটার এসআর আছে। তো এখানটায় এই অপশনে আমাকে রিপিট রিজন আমাকে বসাতে লাগবে। রিপিট রিজন মানে এই কমপ্লেনগুলোর মধ্যে কোনো একটা কমপ্লেন আছে যেটা রিপিট কাজ হচ্ছে। তো রিপিট কাজ কেন হচ্ছে? পার্টস ফেল হয়ে গেছে তার জন্য হচ্ছে, নাকি রিপেয়ার কোয়ালিটি ভালো হয়নি এর আগের সার্ভিসিংয়ে তার জন্য ওইটা আবার সেম কমপ্লেনে আসছে, নাকি কাস্টমার খারাপভাবে কোনো কিছু ইউজ করেছে তার জন্য হয়েছে, নাকি পার্টস নন অ্যাভেলেবিলিটি, পার্টস ভালো ছিল না তার জন্য চেঞ্জ করিনি তার জন্য এরকম হয়েছে। তো আমার কাছে কোনো একটা রিজন এখানটা যেটা হবে সেটা দিতে হবে। তো মনে করুন কথার কথা কাস্টমার ইউজেস বা পার্টস ফেলার এরকম, বা একটা দিতে হবে, এখানটা দিয়ে দিলেই যেটা রিজন হবে সেই অনুযায়ী এখানটা দিতে হবে। দেওয়ার পরে তারপরে আবার আমরা নিউ জব কার্ড করব। যদি আগের কমপ্লেনের সাথে নেক্সট মানে আগে যে সার্ভিস করেছে কিছুদিন আগেই তার সার্ভিসের সাথে যদি রিপিট রিজন অপশনটা না দেখায় তাহলে কিন্তু এটা দেওয়ার দরকার নেই। এটা দেওয়ার পরে এখানটায় নিউ জব কার্ড করার পরে এখানটা একটা চলে আসলো। চলে আসার পরে এটা এস্টিমেট ডেলিভারি ডেট অ্যান্ড টাইমটা দিতে হবে, যে আমি গাড়িটা কখন কাস্টমারকে ডেলিভারি করব। তো ডেলিভারি করার সময় এখানটায় অপশন আছে ক্যালেন্ডার অপশন। ক্যালেন্ডার অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করলে এইটা খুলে যাবে। খোলার পরে শুধুমাত্র আওয়ার্স যে আছে, মিনিটটাকে আমরা সবসময় জিরোতে রাখবো রাউন্ড ফিগারের জন্য, মিনিটটাকে আমরা টাচ করব না।
শুধু আওয়ার্স যেটা আছে। তো এখন আমার ঘড়িতে বাজে 2:05 AM। তো 2:05 আমি 3:05 AM এ 1 ঘন্টা বাদে কাস্টমারকে ডেলিভারি করব। তাহলে আমি এখানটা কি দিব, 3 AM। যদি এটা বিকাল 3টা হতো তাহলে কত হতো, 12 + 3 মানে 15। তো এটা ট্রেনের টাইম টেবিল যেটা হয় সেই অনুযায়ী এই সিস্টেমটা এখানটা সেই অনুযায়ী আছে। তো আমি রাত ভোর 3টার সময় গাড়িটা দিব। ভোর 3টা কেন, কারণ আমি এত রাতে ভিডিওটা বানাচ্ছি, তার জন্য এটা সেটা আছে, জাস্ট দেখানোর জন্য আপনাকে দেখানোর জন্য এটা করা হচ্ছে। তো এখানটা ডান করা হলো। তারপরে এখানটা আমরা টেকনিশিয়ানের নাম দিয়ে রাখতে পারি, কারণ এই গাড়িটা কোন টেকনিশিয়ান, অবশ্যই এটা দেওয়া এখানটা যাবে না, টেকনিশিয়ান নামটা এটা লাস্টে দিতে হবে। আচ্ছা, এস্টিমেট ডেলিভারি ডেট অ্যান্ড টাইমটা দেওয়ার পরে এটাকে আমরা Ctrl+S করে সেভ করব। সেভ হয়ে গেল। সেভ হয়ে যাওয়ার পরে এখানটা জব কার্ড নাম্বার ক্রিয়েট হয়ে গেল। জব কার্ড নাম্বার ক্রিয়েট হওয়ার পরে আমরা এটাকে পিরিয়ডিক জব হাইলাইট হয়ে আছে। এই পিরিয়ডিক জবটা হাইলাইট তখনই হবে যখন এখানটায় এটা পেড সার্ভিসিং বা এএনসি সার্ভিসিংয়ের জন্য আমরা এখানটা পেড দিব, তখনই কিন্তু পিরিয়ডিক জব এটা হাইলাইট হবে। যদি এটা ফ্রি সার্ভিসিং হতো তাহলে কিন্তু এটা হাইলাইট হতো না, ফ্রি সার্ভিসটা হাইলাইট হতো। আর যদি ফ্রি সার্ভিস আর পেড সার্ভিস বা এএনসি বাদ দিয়ে যদি অ্যাক্সিডেন্টাল রিপেয়ার বা মাইনর জব বা অন্য কিছু হয়ে থাকতো, অন্য কোনো কারণে অন্য জব কার্ড হয়ে থাকতো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই দুটার মধ্যে একটাও আসতো না বা একটাও হাইলাইট হতো না। তো যেহেতু এটা পেইড আছে, তো সেহেতু এটা পিরিয়ডিক জব এখানটায় হাইলাইট হচ্ছে, তো এটাকে আমাদের ক্লিক করতে হবে। এটা ক্লিক যদি না করা হয় তাহলে গাড়িতে সিস্টেম সাজেস্টেড যেগুলো পার্টস বা লেবার চার্জ আছে সেগুলো অ্যাড হবে না, তো তার জন্য এটা করতে হবে। এবার এই জব কার্ডটাকে আমাদের প্রিন্ট করে বার করতে হবে। জব কার্ডটাকে প্রিন্ট কিভাবে করব, এই জব কার্ড নাম্বার যেটা আছে, জেসি মানে হচ্ছে জব কার্ড, এই জব কার্ড নাম্বারে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমাদেরকে উপরে যেতে হবে, একটু স্ক্রল আপ করে এখানটায় একটা নতুন সিস্টেম শুরু হয়েছে যেটা হচ্ছে এফএসসি কোড। যদি এটা ফ্রি সার্ভিসিংয়ের জব কার্ড হতো, তো যেহেতু এখন এটা পেড সার্ভিসিংয়ের জব কার্ড, কিন্তু যদি মনে করেন আমরা এটা ফ্রি সার্ভিসিংয়ের জব কার্ড বানাতাম, তাহলে এটা এফএসসি কোড ভেরিফিকেশন একটা হয়। যেরকম যে কাস্টমার এসেছে ওনার ফোন নাম্বার এখানটা দিতে হবে, দেওয়ার পরে আমরা সেন্ড এফএসসি কোড মানে কাস্টমারকে এফএসসি কোডটা পাঠাবো। এফএসসি কোডটা কিভাবে যাবে, একটা মেসেজের মাধ্যমে সেটা তার মোবাইলে, যে মোবাইল নাম্বারটা আমরা এখানে দিব সেটা তার মোবাইলে এফএসসি কোড আসবে। যখন আমরা এখানটা সেই মোবাইল নাম্বারটা লিখে সেন্ড এফএসসি করব, তখন কিন্তু একটা এফএসসি কোড ওনার মোবাইলে মেসেজের থ্রুতে যাবে। যাওয়ার পর ওনার থেকে সেই এফএসসি কোডটা কালেকশন করতে হবে। কালেকশন করার পরে এফএসসি কোডটা এখানটায় আমাদেরকে পুট করতে হবে। পুট করার পরে তারপরে আমরা এফএসসি কোড ভ্যালিডেশনে ক্লিক করব। তো এটা শুধুমাত্র ফ্রি সার্ভিসের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল আছে, ফ্রি সার্ভিসের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করা যাবে, কিন্তু পেইড বা অ্যাক্সিডেন্টাল বা আদার্স যেগুলো জব কার্ডের টাইপ আছে সেগুলোতে কিন্তু এগুলো প্রয়োজন নেই। অতএব এটা যেহেতু পেইড সার্ভিস আছে সেহেতু এটা এখানটায় দুটো অপশনই ব্ল্যাঙ্ক হয়ে আছে, দুটো অপশনে কোনো অপশনটা হাইলাইট হয়নি, তো এটা আমাদের দরকার নেই। এখন আমরা এটাকে জব কার্ড আমাদের রেডি আছে, এই জব কার্ডটাকে আমাদের রিপোর্টে ক্রিয়েট করতে হবে। রিপোর্ট অপশনে গিয়ে রিপোর্টে চলে যাব, এখানটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। এটা বাই ডিফল্টে পারফর্মা ইনভয়েস জিএসটি লেখা আছে, তো এটা আমরা পারফর্মা ইনভয়েস আমরা বার করব না। পারফর্মা ইনভয়েস কী জিনিস, যদি আমরা কোনো কিছুর এস্টিমেট দিতে চাই তাহলে এটা পারফর্মা ইনভয়েস ভাবে বের করতে লাগে, কিন্তু এখন আমরা এস্টিমেট না, আমরা এখন জব কার্ড বানাতে চাচ্ছি। তো জব কার্ড তো অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, তো আমরা রিপোর্টটা তৈরি করব। রিপোর্টের জন্য আমাদেরকে জিএসটি জব কার্ড ডিটেলসে ক্লিক করতে হবে। ক্রিয়েট করার পরে কাস্টম নেম যেটা আছে, আমরা জব কার্ড নাম্বারও দিতে পারি, কাস্টমারের নাম দিয়েও বার করতে পারি, আদারওয়াইজ যে কোনোভাবে যে কোনো একটা অ্যালফাবেট দিয়ে এখানটা লিখে বার করতে পারি, বা না দিলেও কোনো অসুবিধা নেই, বার হয়ে যাবে। তো আমরা এখানটায় পুরো জব কার্ডের নাম্বারটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এনে এখানটায় ছেড়ে দিব।
বা এটাকে এখানটায় পুরো সিলেক্ট করে কপি করে নিয়ে এখানটায় কন্ট্রোল ভি করে পেস্ট করব। তো এটা আমি ডাইরেক্ট টেনে এনে করলাম, কারণ এটা শর্টকাট পদ্ধতি আছে। তারপরে এটাকে আমরা সাবমিট করব। সাবমিট হয়ে গেলে মাই রিপোর্টে ক্লিক করব। মাই রিপোর্টে ক্লিক করার পরে দেখুন এখানটায় স্ট্যাটাসটা ব্ল্যাঙ্ক হয়ে আছে, স্ট্যাটাসে কোনো সাকসেস অপশনটা আসেনি, বা আউটপুট টাইপ এটার কি আছে, এই ফাইলটা যে আউটপুট হবে এটা কোন ফাইলে আউটপুট হবে, এক্সেল না পিডিএফ না কিছু অন্য কিছু, সেটা কিন্তু এখানটা নেই। তো এটাকে সাকসেস করাতে হবে। সাকসেস করানোর জন্য আমাদেরকে কি করতে হবে, এখানটায় এক্সিকিউট কোয়ারি অপশন আছে, ফার্স্টের থেকে 2 নম্বর যেটা, সেটা এক্সিকিউট কোয়ারি, এই অপশনে ক্লিক করব। ক্লিক করলে সাকসেস চলে আসবে। সাকসেস চলে আসলে তারপরে আমরা এটা ডাউনলোড করতে পারবো। এটার হাইপার লিঙ্কে ক্লিক করব। ক্লিক করলে ডাউনলোড হবে। ডাউনলোড হয়ে গেলে এই ফাইলটা আমরা ওপেন করব। ওপেন করলে আমরা এখানটা পেয়ে যাব। এবার এটাকে আমরা প্রিন্ট করব। প্রিন্ট করার পরে আমাদের কিছু এর মধ্যে ম্যানুয়াল কাজ করতে হবে, যেটা আমি কম্পিউটারের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। ম্যানুয়ালি কি করতে হবে, আমরা যেগুলো কমপ্লেন হাইরাইসের মধ্যে লিখেছি সেগুলো কমপ্লেন কিন্তু এর মধ্যে আসেনি। তো আমাদেরকে করে সেই কমপ্লেনগুলো এখানটা নোট ডাউন করতে হবে। ঠিক আছে? তার কারণ হচ্ছে হাইরাইসে করাটা ম্যান্ডেটরি এই জন্যই যে হাইরাইসে করে রাখলে কোনোদিন ভবিষ্যতে কোনো দরকার হলে আমি এই ম্যানুয়াল জব কার্ডটা যদি হারিয়েও যায় বা নষ্ট হয়ে যায় বা কোনো কারণবশত অ্যাক্সিডেন্টালি এটা মিসিং হয়ে যায়, তাহলে সেই কমপ্লেনগুলো কি ছিল সেটা কিন্তু আমরা হাইরাইসে পেয়ে যাব, কারণ ওটা কিন্তু ওখান থেকে ডিলিট হবে না বা কোনোভাবে হারানোর ভয় নেই। কিন্তু এই জব কার্ডটা ম্যানুয়াল যে জব কার্ড আছে এটা কিন্তু হারানোর ভয় আছে বা নষ্ট হয়ে যাওয়ার ভয় আছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি কখনো জানতে চাই যে আগের সার্ভিসিংয়ে উনি কি করেছিল বা এই সার্ভিসিংয়ে যে আসছে উনি কি করেছিল, তো আমরা কি করে জানবো যদি এটা হারিয়ে যায়? তো সেই ক্ষেত্রে আমাদেরকে হাইরাইসে নোট করে রাখাটা দরকার। আর ম্যানুয়ালি যেটা আছে এটা আমরা এখানটায় এগুলা এখানটা পুট করতে হবে। তো ফার্স্টের থেকে আমি বলে দিচ্ছি কি কি করতে হবে। এখানটা ভেহিকেল ট্যাগ নাম্বার আছে। ভেহিকেল ট্যাগ নাম্বারটা কি জিনিস? ভেহিকেল ট্যাগ নাম্বার হচ্ছে ফার্স্ট যে গাড়িটা আসলো আজকের ডেটে, প্রথম যে গাড়িটা আমার কাছে ভিজিটে আসলো, সার্ভিস ভিজিট বা মাইনর ভিজিট, চাই যে কোনো টাইপের ভিজিট হোক, সেটা আমরা এখানটায় 1 নম্বর বলবো। তারপরের গাড়িটাকে 2 নম্বর, তারপরেরটা 3 নম্বর, তারপরেরটা 4 নম্বর, তো এইভাবে চলতে থাকবে। তারপরে এখানটা আমরা বুকড ভেহিকেল, কাস্টমার ওয়েটিং, রিপিট জব, এই 3টা অপশন আছে। তো এটার মধ্যে আমরা কোনটাকে টিক করব, কোনটাকে রাইট মার্ক করব, এরকমভাবে। তো বুক ভেহিকেল মানে অনেক সময় আমরা গাড়ির সার্ভিসিংয়ের জন্য বুকিং নিয়ে থাকি। তো সেই ক্ষেত্রে যদি এটা বুকিংয়ের গাড়ি হয়ে থাকে তাহলে আমরা এটাতে টিক করব। যদি কাস্টমার ওয়েটিং, মনে করুন গাড়িটা সার্ভিসে বুকিং করে আসেনি, গাড়িটা সার্ভিসের জন্য বুকিং করে আসেনি, এখানটায় ওয়েটিং করে কাজ করাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে কাস্টমার ওয়েটিংয়ে টিক করব। আর যদি মনে করুন রিপিট জব হয়ে থাকে, গাড়িটা আজকেই কাজ করেছি, আজকেই এসেছে, বা 10 দিন আগে কাজ করেছি, 10 দিন পরে উনি এসেছে সেম একই কমপ্লেন নিয়ে, যেটা আগে লিখেছিল বলেছিল কিন্তু সলভ হয়নি, আবার এসে, তখন আমরা এটা রিপিট জবে ক্লিক করব। তারপরে এখানটায় এসে এখানটা ফ্রি সার্ভিস নাম্বার যেটা বলেছে, টাইপ অফ সার্ভিস, ফ্রি সার্ভিস নাম্বার, যেখানটা আমরা হাইরাইসে দিয়েছিলাম কত নম্বর, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর সার্ভিস যেটা দিয়েছিলাম, সেটা আমরা এখানটায় কত নম্বর যদি ফ্রি সার্ভিস হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে ফ্রি সার্ভিস নাম্বার 1 বা 2 বা 3 বা 4 সেটা আমরা এখানটা লিখে দিব। যদি ফ্রি সার্ভিস না হয়ে পেড সার্ভিস হয়ে থাকে তাহলে সেটাতে টিক করব, যদি জেনারেল রিপেয়ার হয়ে থাকে সেটা, আর যদি এএমসি সার্ভিস হয়ে থাকে তাহলে এএমসিতে টিক করব, আর যদি এক্সটেন্ডেড ওয়ারেন্টির হয়ে থাকে তাহলে এক্সটেন্ডেড ওয়ারেন্টির জন্য টিক করব, আর যদি অ্যাক্সিডেন্টাল গাড়ি হয়ে থাকে অ্যাক্সিডেন্টাল, আর যদি কমপ্লেন ভেহিকেল হয়ে থাকে বা রিফার্বিশমেন্ট তাহলে এটাতে টিক করব। এখানটা ফিজিক্যাল পেইন্ট কন্ডিশন অফ ভেহিকেল এটা লেখা আছে। এটার অর্থ হলো যে গাড়িতে কাজ করার সময়, সার্ভিসটা নেওয়ার সময় অ্যাডভাইজারকে এটা চেক করতে লাগে যে গাড়িতে কোনো জায়গায় কোনো ডেন্ট হয়ে আছে কিনা, বা কোনো জায়গায় কোনো পেন্ট যে আছে, পেইন্ট হচ্ছে
খারাপ হয়ে আছে কিনা সেটা এখানটা মার্কিং করতে লাগে। তার কারণ হচ্ছে এটা যদি মার্কিং না করা হয়, হতে পারে যে কাস্টমারের হাতেই সেটা আগেই থেকেই এটা ছিল, পরবর্তীকালে কিন্তু সার্ভিস করার পরে কাস্টমার এটা ব্লেম করতে পারে যে এটা তার হাতে হয়নি, আমাদের হাতে হয়েছে। অতএব এটা প্রুফ রাখার জন্য এটা এখানটা মার্কিং করে রাখতে লাগবে। যদি এরকম সামনের পার্টে জুম করে দেখাচ্ছি আমি, যদি গাড়িটার সামনের পার্টে, এটা গাড়ির সামনের রাইট সাইড আছে, এটা এটা স্কুটারের রাইট সাইড, এটা স্কুটারের লেফট সাইড, এটা মোটর সাইকেলের রাইট সাইড, এটা মোটর সাইকেলের লেফট সাইড। তো সাইডে যদি কোনো পার্টে কোনো ডেন্টের প্রবলেম থাকে বা পেইন্টের প্রবলেম থাকে, সেটা এখানটা ক্রস মার্ক করে গোল করে এটা চিহ্নিত করে রাখতে হবে, আর সেটা কাস্টমারকে দেখিয়ে দিতে হবে যে স্যার আপনার গাড়িতে কিন্তু অমুক জায়গাতে এই সমস্যাটা আছে, যাতে পরবর্তীকালে কাস্টমার এটা বলতে না পারে যে এটা আমার ছিল না, এখানটা সার্ভিসে দেওয়ার পরে তারপরে এটা হয়েছে। না হলে কিন্তু সমস্ত কষ্ট মানে দায়িত্ব সেই সার্ভিস সেন্টারের উপরে চলে আসবে, বা আমরা যে সার্ভিস করব আমাদের উপরে চলে আসবে। তারপরে এটা হয়ে গেলে ফিউল লেভেলটা ইম্পর্টেন্ট জিনিস। তার কারণ হচ্ছে সার্ভিস করতে দেওয়ার সময় কাস্টমারের গাড়িতে কতখানি তেল আছে সেটাকে এখানটা চিহ্নিত করতে হবে। আর সেটা যদি আমরা না করি, তাহলে সেই ক্ষেত্রে কাস্টমার পরবর্তীকালে বলতে পারে যে আমার গাড়িতে ফুল ট্যাঙ্কি তেল ছিল, অথবা আধা ট্যাঙ্কির তেল ছিল, কিন্তু এখন আমার গাড়িতে তেল নেই, এটা ব্লেম করতে পারে। তো বর্তমানে গাড়িতে কত তেল আছে সেটা কাস্টমারের সামনে দেখে নিয়ে মিটারের মধ্যে কাস্টমারের কতখানি তেল আছে সেটা জাজমেন্ট করে এখানটা লিখে রাখতে হবে। আর কাস্টমারকে জিজ্ঞেস করাটা আরও বেটার যে স্যার আপনার গাড়িতে মোটামুটি কত লিটার তেল হতে পারে। পাশে এটা এখানটায় কলম দিয়ে এখানটা লিখে দিতে হবে যে এত লিটার তেল হতে পারে, অ্যাপ্রক্স এত লিটার তেল হবে। কিন্তু মিটার দেখে আমরা কিভাবে বুঝবো কত লিটার তেল আছে? মিটারের বলতে এখানটায় বোঝাচ্ছে ইকোনমি রেঞ্জে যদি মিটারের কাটা থাকে, তাহলে ফিউল মিটারের কাটা থাকে, তাহলে আমরা ইকোনমিতে ক্লিক করব, এখানটা টিক করব কলম দিয়ে। আর যদি ট্যাঙ্কির যে সাইজ আছে, যেরকম গাড়ির বিষয়ে স্পেসিফিকেশন জানতে হবে যে কোন গাড়ি কত লিটারের ট্যাঙ্কি হয়, তো সেই গাড়িতে একবার আমরা মিটারে একবার দেখে নিব যে কতটুকু কাটাটা শো করছে। যদি ট্যাঙ্কিটা 4 ভাগের 1 ভাগ তেল থাকে তাহলে এখানটা টিক করব। যদি ট্যাঙ্কিটার 2 ভাগের 1 ভাগ মানে হচ্ছে আধা ট্যাঙ্কি তেল থাকে, তাহলে আমরা এখানটা, তাহলে মিটারটা ঠিক মাঝামাঝি জায়গাতে যদি শো করে তাহলে বুঝবো যে আধা ট্যাঙ্কি তেল আছে, তাহলে এখানটা টিক করব। আর যদি মিটারটা মোটামুটি মানে আধা লিটারের বেশি আর ফুল ট্যাঙ্কির কম, মানে এরকম জায়গাতে 4 ভাগের 3 ভাগ জায়গাতে যদি টিক করা থাকে, তাহলে আমরা এখানটা সেটা ক্লিক করব। আর যদি মিটারটা ফুল দেখায় তাহলে আমরা ফুলে ক্লিক করব। আর তার পাশে কাস্টমারের ভয়েসটাও আমরা লিখে রাখবো যে কাস্টমার মোটামুটি কত লিটার বলেছে, কারণ সেটা অ্যাকুরেট মাপ যেহেতু নেই, আমরা সেহেতু এখানটায় অ্যাপ্রক্স এত লিটার তেল, মানে অ্যাপ্রক্স 5 লিটার তেল আছে বা অ্যাপ্রক্স 2 লিটার তেল আছে, এটা লিখে রাখলে পরবর্তীকালে কাস্টমারের কোনো কমপ্লেনের জবাবদারি করতে কিন্তু সুবিধা হবে। না হলে কাস্টমারের ব্লেম দিতে পারে, সেই ব্লেমের জন্য কিন্তু প্রবলেমে পড়তে হতে পারে। তারপরে নিচে কি আছে, ভেহিক্যাল চেকলিস্টে যেরকম অপশনাল কিছু পার্ট, যেরকম গাড়িতে ফুটরেস্ট লাগানো আছে, ফ্রন্ট ইনার বক্স লাগানো আছে, সাইড স্ট্যান্ড লাগানো আছে, স্পেয়ার টায়ার ব্যাকেট লাগানো আছে, সাইড প্রোটেক্টর লাগানো আছে, ফ্রন্ট গার্ড লাগানো আছে মোটরসাইকেলের ক্ষেত্রে, তারপরে আদার্স যদি কিছু থেকে থাকে, তো গাড়িতে কি আছে কি নেই সেটা কিন্তু এখানে টিক করে দিতে হবে। না হলে পরবর্তীকালে কাস্টমার বলতে পারে যে আমার গাড়িতে এটা লাগানো ছিল, কিন্তু এখন সার্ভিস করার পরে সেটা আর দেখতে পাচ্ছি না, সেই ক্ষেত্রে কিন্তু একটা ব্লেম আসতে পারে। তো তার জন্য কোনটা আছে না আছে সেটা ফিজিক্যালি কাস্টমারের সামনে গাড়িতে ভালো মতন দেখে তারপরে এটা জব কার্ডে টিক করতে হবে। অ্যাসেসরিজ লিস্ট যেটা আছে, অ্যাসেসরিজ লিস্টও সেরকম অলরাউন্ড গার্ড, যেরকম স্কুটারের অলরাউন্ড গার্ড হয়, ফ্রন্ট ফেন্ডার গার্ড হয়, ফ্রন্ট ক্র্যাশ গার্ড হয়, সিট কভার হয়, গ্রিপ কভার হয়, মাড ফ্ল্যাপ, বার্জার, ফ্রন্ট বাস্কেট, রিয়ার গ্রিপ, সাইড বক্স, লাগেজ নেট, হেলমেট লক, টায়ার লক, রেজিস্ট্রেশন নাম্বার প্লেট, আদার্স যদি কিছু থাকে, আদার্সে যদি কিছু থাকে তাহলে সেটা লিখে
এই লিস্টের মধ্যে যেটা নেই সেটার বাইরে যদি কিছু থাকে তাহলে সেটা আদার্সে। তো এগুলোর মধ্যে কোনটা আছে কোনটা নেই ওটা টিক করে রাখতে হবে, যেটা আছে ওটা টিক করে রাখতে হবে, যেটা নেই ওটা ক্রস করে রাখতে হবে, যাতে পরবর্তীকালে কাস্টমার এটা বলতে না পারে যে আমার গাড়িতে অমুক পার্টসটা লাগানো ছিল সেটা এখন আর আমি দেখতে পাচ্ছি না সার্ভিস করার পরে। না হলে কিন্তু সেটার ব্লেমটা আপনাকে বহন করতে হবে বা আমাদেরকে বহন করতে হবে। তারপরে কিছু কাস্টমার রিকোয়েস্ট, যেগুলো এটা যে রিকোয়েস্টগুলো আছে এগুলো সিস্টেম জেনারেটেড রিকোয়েস্ট। এটা এমন রিকোয়েস্ট যেগুলো সবসময় গাড়িতে হয়, যেরকম ইঞ্জিনের সাইড থেকে কি সমস্যা রেগুলারলি হয়ে থাকে, যেরকম মাইলেজের সমস্যা। যদি কাস্টমার বলে থাকে মাইলেজের সমস্যা তাহলে সেটাতে টিক করব। যদি ভাইব্রেশনের প্রবলেম বলে থাকে তাহলে সেটাতে টিক করব। যদি চেন বেল্টের প্রবলেম বলে থাকে, চেন অথবা বেল্ট, বাইক হলে চেন মানে মোটরসাইকেল হলে চেন হবে আর স্কুটার হলে বেল্ট হবে। তো সেটার যদি কোনো সমস্যা থাকে তাহলে যদি স্কুটার হয়ে থাকে তাহলে চেনটা কেটে দিয়ে বেল্টের সমস্যা, বেল্ট প্রবলেম এটাতে টিক করে দিব। স্টার্টিংয়ের কোনো ট্রাবল থাকলে স্টার্টিংয়ের ট্রাবল এসে করে দিব, আর ইঞ্জিনের নয়েজ প্রবলেম থাকলে সেটা করে দিব। তো এরকমভাবে ফ্রেম, ইলেকট্রিক্যাল আর রেগুলার কাস্টমার কমপ্লেনের মধ্যে ইঞ্জিন অয়েল চেঞ্জ, ব্রেক অ্যাডজাস্টমেন্ট, ক্লাচ অ্যাডজাস্টমেন্ট, তো রেগুলার কমপ্লেন যেটা আছে এগুলোতে সবগুলো আমরা টিক করব। বাকি ইলেকট্রিক্যাল, ফ্রেম আর ইঞ্জিন যেগুলো আছে এই কমপ্লেনগুলো আমরা শুনে নিয়ে দেখে দেখে টিক করব। যেটা কাস্টমারে আছে সেটাতে টিক করে দিব। যদি খুব ভাইটাল প্রবলেম হয়ে থাকে তাহলে আমরা ইঙ্গিত করার জন্য বা টেকনিশিয়ানকে বোঝানোর জন্য বা মনে রাখার জন্য আমরা এখানটা ভিভিআই লিখে রাখতে পারি, বা কোনো কমেন্টস যদি করতে চাই এখানটা লিখে রাখতে পারি। এগুলো ছাড়াও যদি গাড়িতে এমন কোনো সমস্যা হয়ে থাকে যেই সমস্যাগুলো এর মধ্যে নেই, সেগুলো অ্যাডিশনাল যদি কোনো ভয়েস থাকে কাস্টমারের তাহলে সেটা এখানটায় ম্যানুয়ালিভাবে লিখতে হবে। ফাইনাল সার্ভিস রিমার্কস, সেগুলো কাজ করে দেওয়ার পরে আমাদের এখানটায় রিমার্কসটা লিখে নিতে হবে যে এই কাজের বাবদে আমরা কি কাজ করেছি বা কি সেটা সলভ হয়েছে কি হয়নি, সেগুলো এখানটায় এই কমপ্লেনের বেসে এটার উপরে এই রিমার্কসটা দিয়ে দিতে হবে। এটা কাজ করার পরে ফাইনাল রিমার্কসটা ফিল আপ করতে হয়। তারপরে সার্ভিস অ্যাডভাইজারের নেম এখানটা লিখে দিতে হবে। টেস্ট রাইড টেকেন অ্যাট দ্য টাইম অফ জব কার্ড ওপেনিং, জব কার্ড ওপেনিং করার সময় কে টেস্ট রাইড করেছে সেটার এখানটা নামটা লিখতে হবে। টেস্ট রাইড টেকেন বিফোর স্টার্ট অফ ওয়ার্ক বাই ফ্লোর সুপারভাইজার, গাড়িটা কি সার্ভিস করার আগে সুপারভাইজার গাড়িটাকে টেস্ট করেছে কিনা সেটা এখানটায় তার নাম বা ইয়েস বা টেস্ট ডান এরকম কিছু লিখে রাখতে হবে। কাস্টমারকে এস্টিমেট কস্টটা অবশ্যই দিতে হবে। তার কারণ হচ্ছে গাড়িটা বানাতে কত টাকা নর্মালি একটা অ্যাপ্রক্স কত টাকা খরচা আছে সেটা যদি কাস্টমারকে আগের থেকে না বলা হয় তাহলে বিলিংয়ের সময় বা ইনভয়েস করার সময় কিন্তু পেমেন্ট করার সময় কাস্টমার কিন্তু প্রবলেমে পড়তে পারে, আর সেই ক্ষেত্রে কিন্তু ব্লেম আপনাকেই করতে পারে বা আমাদেরকেই ব্লেম করতে পারে যে আমরা কেন খরচাটা বলিনি, তাহলে হয়তো উনি এই কাজটা করাতো না, বা তাহলে হয়তো উনি রেডি হয়ে আসতো, বা তাহলে কিন্তু সেই গাড়িটা অন্যদিন বানাতো। তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে এস্টিমেট কস্টটা খুব ইম্পর্টেন্ট জিনিস, কাস্টমারকে দিতেই হবে। তারপরে কোন টেকনিশিয়ান কাজ করেছে সেটার নাম এখানটা দিতে হবে। এখানটা একটা জিনিস কাস্টমারকে সাইন করাতে হবে, যেটা হচ্ছে কাস্টমারকে এটা পড়ে শুনিয়ে বা এটা বলে দিয়ে সাইন করাতে হয়। যেরকম এখানটা কি লেখা আছে, আই অথরাইজ অ্যাবভ ওয়ার্ক টু বি ডান অ্যাট মাই কস্ট, মানে কাস্টমার বলতে যাচ্ছে আমি অথরাইজ করছি আমার টাকা দিয়ে গাড়িটা বানানোর জন্য, মানে আমি আপনাকে অথরাইজ দিচ্ছি আমার টাকা দিয়ে আপনি গাড়িটা বানান। আই অলসো অথরাইজ, আমি আরও আপনাকে অথরাইজ দিচ্ছি দ্য ভেহিকেল টু বি স্টোরড, যে আমার গাড়িটা আপনি রাখুন, রিপেয়ার অ্যান্ড ড্রিভেন অ্যাট মাই রিস্ক, আমার গাড়িটা রাখুন এবং রিপেয়ার করুন এবং আপনি যে ড্রাইভ করবেন সেটার জন্য আমি রিস্ক নিচ্ছি। তো এটা বলে দিয়ে কাস্টমারকে এখানটা সিগনেচার করাতে হয়। তারপরে এখানটায় আই ক্লিয়ারিফাই দ্যাট দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান টু মাই স্যাটিসফ্যাকশন অ্যান্ড আই হ্যাভ টেকেন দ্য ডেলিভারি অফ মাই ভেহিকেল। এই জিনিসটা যে সাইন হবে এটা কিন্তু কাজের শেষে কাস্টমারকে ট্রায়াল করানোর পরে, গাড়ি ট্রায়াল করিয়ে কাস্টমারকে স্যাটিসফাইড করার পরে তারপরে কিন্তু এটা সাইন করাতে হবে যে আপনি গাড়িটা চালিয়ে স্যাটিসফাইড হয়েছেন, বা আপনার গাড়িটা বানিয়ে আমরা যে বানিয়ে দিয়েছি সেটা রিপেয়ার করে দিয়েছি সেটাতে আপনি স্যাটিসফাইড হয়েছেন এবং আমাদের এখান থেকে ডেলিভারি নিয়ে যাচ্ছেন। তো এই কথাটার মানে এটা, তার জন্য এটা কিন্তু লাস্টে এই জব কার্ডে এখানটা সাইন হবে।
সাইন হওয়ার পরে এখানটা ইনভয়েস নাম্বারটা লিখে রাখতে হবে, অ্যামাউন্ট কত হয়েছে সেটা লিখে রাখতে হবে, আর গেট পাসের নাম্বার লাস্টের এই নাম্বারটা বা টোটাল গোটা নাম্বারটা এখানটা লিখে রাখতে হবে, আর ক্যাশিয়ারের সিগনেচার হবে। জব কার্ড ওপেনিংয়ের পরে কিন্তু এই গেট পাসটা কাস্টমারের হাতে ছিঁড়ে এখান থেকে এতটুকু পার্টটা ছিঁড়ে কাস্টমারকে দিয়ে দিতে হবে, কারণ এটাই কাস্টমারের গেট পাস। এটা গেট পাসটা যখন কাস্টমার ডেলিভারি নিতে আসবে গাড়িটা, তখন এই গেট পাস দেখিয়ে সে নিয়ে যাবে। না হলে কি হয়, এই গেট পাসটা না দিলে সমস্যা একটাই হয় যে যে কে কাস্টমার অ্যাকচুয়ালি যে আমার কাছে গাড়ি দিয়েছে সেই তো গাড়িটা নিয়ে যাবে। তো হয় কি, যদি কারো কোনো যদি খারাপ কোনো চিন্তা ভাবনা থাকে বা গাড়িটা থ্রেফট করার কোনো চিন্তা ভাবনা থাকে বা কোনো রকমের ভুল কাজ করার চেষ্টা থাকে, তাহলে কিন্তু আমরা যদি সতর্ক না থাকি তাহলে কিন্তু সে করতে পারবে। যেমন মনে করো যে এরকম হতে পারে যে আমরা কাউকে গেট পাস দিইনি, কিন্তু যেই কাস্টমার গাড়ি দিয়েছে সেই কাস্টমার সার্ভিস করাতে গাড়ি দিয়ে গেছে, ঠিক আছে। তারপরে কি হলো, হঠাৎ করে অন্য একটা কাস্টমার এসে বলছে যে আমি অমুক লোক আমাকে পাঠিয়েছে, ওনার গাড়িটা সার্ভিসে দিয়েছিল, ওনার গাড়িটা আপনি আমাকে দিয়ে দিন। তো আমরা কি করব, যেহেতু আমার কাছে কোনো প্রমাণ নেই যে কে এসছে, আর আমরা এটা নিয়ে তর্ক বিতর্কও করতে পারবো না। তো সেই ক্ষেত্রে না হলে তর্ক বিতর্ক করতে গিয়ে হতে পারে যে এরকমও হতে পারে যে সঠিকভাবে হয়তো সেই কাস্টমারই তাকে পাঠিয়েছে, কিন্তু এখানটায় আমাদের কাছে কোনো প্রুফ নেই যে আমরা সঠিক লোকের কাছে বা গাড়ির যে অনার আছে তার কাছেই গাড়িটা ডেলিভারি করছি। না হলে এইটা না দেওয়ার জন্য আমরা ভুলভাল লোকের কাছে ডেলিভারি করে দিতে পারি। কারো যদি খারাপ করার ইচ্ছা থাকে, যেরকম থ্রেফট করার বিষয় যদি থাকে, কেউ যদি করতে চায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সে আসবে আর এসে কিন্তু এটা করতে পারে যে গাড়ি দিয়ে গেছিল, আপনি আমাকে তার গাড়িটা দিয়ে দিন। হতে পারে সে অ্যামাউন্টটা পে করে গাড়িটা নিয়ে গেল। এবার কি হবে, আসল যে কাস্টমার সে পরবর্তীকালে এসে ক্লেম করবে যে আমি গাড়ি দিয়েছি, সেটা কোথায়? তখন আমরা গাড়ি দিতে পারবো কি করে? তখন যেহেতু অলরেডি তো আমরা একজন আননোন ব্যক্তিকে গাড়ি দিয়ে দিয়েছি, তো আমাদেরকে এটা মেনটেন করতে হবে যে যাকে আমরা গেট পাস দিয়েছি সে সেই গেট পাসটা দেখাবে, দেখিয়ে গাড়িটা নিয়ে যাবে। তাহলে কি হয়, আমাদের কাছে একটা প্রুফ থাকে যে আমরা সঠিক লোকের কাছে ডেলিভারি দিয়েছি, যেহেতু এখানটা কাস্টমারের সিগনেচার অবশ্যই থাকবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে জব কার্ডের প্রসেস ছিল। বাকি যে পরের পার্টটা আছে, এটা হচ্ছে পার্টসের কাজের জন্য ইউজ করা হয়, বিলিংয়ের জন্য ইউজ করা হয়, আর ফাইনাল ইন্সপেকশন করার জন্য ইউজ করা হয়। তো এটার বিষয়ে অন্যদিন ভিডিও করে দেখাবো।